আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভানুধ্যায়ীদেরকে এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি শামীম মজুমদার, চেয়ারম্যান এবং ফাউন্ডার, শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। সম্মানিত ভাইরা, প্রিয় সহকর্মী, সহপাঠী, বন্ধুগণ, আপনাদের অক্লান্ত পরিশ্রমে, অর্থ, শ্রম, ঘামের বিনিময়ে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আজকে হাঁটি হাঁটি পা পা করে 10 বছরে পদার্পণ করেছে। 2015 সালের 1 অক্টোবর আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, মোহতামিম, মোদাররিস, তালেবে ইলম তাদের সামাজিক নিরাপত্তা, মর্যাদা সহ নানাবিধ দিকে, নানাবিধ সমস্যা নিরসনে, যাবতীয় সমস্যা সংকটে আমরা সবসময় পাশে থেকেছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের 6টি উসুল রয়েছে। 1 নম্বর উসুল হচ্ছে আইন প্রশাসন সেবা, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য মেডিকেল সেবা, 3 নম্বর হলো কর্মসংস্থান সেবা, প্রাকৃতিক দুর্যোগ সেবা অর্থাৎ বন্যা, মঙ্গা, সাইক্লোন, ঘূর্ণিঝড়ে আমরা নানা রকম সামাজিক সংকটে পাশে থাকি। 5 নম্বর হলো প্রশিক্ষণ, 6 নম্বর হলো প্রতিযোগিতা। এই 6টি বিষয়ের উপর আমাদের কর্মসূচি চলছে। 7 নম্বরে আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা সবসময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শে চলার চেষ্টা করি। আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা মানুষ, তো কাজ করতে গেলে অনেকের ভুল ত্রুটি হবে। আমরা সবসময় ভুল ত্রুটিগুলো নিজেদের মনে করি, আর যতটুকু সফলতা সেগুলো মানুষের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত মনে করি। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেক বছর আমরা নতুন নতুন কমিটি প্রকাশ করি। আমাদের শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আপাতত কমিটির মেয়াদ হচ্ছে 1 বছর। সম্প্রতি 2025 সালের 23 সেপ্টেম্বর আমরা সরকার থেকে নিবন্ধন লাভ করেছি, আলহামদুলিল্লাহ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSA'র এবং পুলিশের SB, DGFI সহ নানা রকম এজেন্সির নিরঙ্কুশ ক্লিয়ারেন্সের মাধ্যমে আমাদেরকে রাষ্ট্র নিবন্ধন দিয়েছে, আলহামদুলিল্লাহ। সরকারের RJSC থেকে আমরা নিবন্ধিত একটি অর্গানাইজেশন। আমাদেরকে নিবন্ধনে বলা হয়েছে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি। আমরা আমাদের দায়িত্বশীলদেরকে সবসময় বলেছি যে শাহানে সাহাবার দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই নন পলিটিক্যাল পারসন হতে হবে। কোনো ধরনের পলিটিক্যাল পারসনকে, রাজনৈতিক ব্যক্তিবর্গকে শাহানে সাহাবা কখনো দায়িত্বে অ্যালাউ করবে না, এটা আমরা বলে দিয়েছি অতীতে। কিন্তু এর পরেও দেখেছি আমাদের কিছু কিছু দায়িত্বশীল আমাদের দায়িত্ব নিয়ে শপথ পড়েও তারা নানা রকম রাজনৈতিক দলের সাথে কানেক্টেড হয়ে গেছেন। শুধু তাই নয়, তারা তাদের নিজ নিজ দলের পক্ষে কথা বলাতেই তারা ক্ষান্ত থাকেননি, বরং তারা বিপরীত দলগুলোকে, তাদের প্রতিপক্ষ দলগুলোকে নোংরা ভাষায় ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আঘাত করেছেন। এতে করে আমাদের যে ঐক্য, শাহানে সাহাবা যে সর্বদলীয় মাসলাক দলমতের আলেমদের ঐক্যবদ্ধ সংগঠন, এতে আমরা বিব্রত হয়েছি। নানা রকমভাবে নানা জায়গায় ঐক্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছিল এদের কারণে। ফলে আমরা অতীতের ন্যায় 2024 সালেও আমরা আমাদের দায়িত্বে যে জাতীয় নির্বাহী কমিটি, সেই নির্বাহী কমিটিতে আমরা পলিটিক্যাল পারসন যারা বাড়াবাড়ি করেছেন তাদেরকে আমরা অ্যালাউ করিনি, তাদেরকে কমিটি থেকে বাদ দিয়েছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন হচ্ছে একটি কর্মঠ দায়িত্বশীলদের ব্যক্তিবর্গের সংগঠন। এখানে দায়িত্ব নিয়ে ঘুমালে চলবে না, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন যারা করেনি অতীতে, আমরা তাদেরকে 2024-এ কমিটিতে অ্যালাউ করিনি। 3 নম্বরে হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যারা জুনিয়র হয়ে সিনিয়রদেরকে মূল্যায়ন করে না এবং সাংগঠনিক ডিসিপ্লিন ভঙ্গ করে, সাংগঠনিক সেইন ভঙ্গ করে, অমান্য করে, আমরা তাদেরকে
এবারের কমিটিতে 2026-এর জাতীয় নির্বাহী কমিটিতে অ্যালাউ করিনি। এটা শুধু জাতীয় নির্বাহী কমিটি নয়, বরং শানে সাহাবার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, পৌরসভা, জেলা এবং মহানগরে একই নীতি বলবৎ থাকবে, অতীতেও থেকেছে। অর্থাৎ এখানে কাজ করতে হলে আপনি বয়সে বড় হলেও সাংগঠনিক সিনিয়রকে মূল্যায়ন করতে হবে। সাংগঠনিক সিনিয়রকে মূল্যায়ন না করলে কিন্তু আপনি পদ ধরে রাখতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে কাজ করছেন এটা হচ্ছে সর্বদলীয় মাসলাকের আলেমদের সংগঠন। এখানে কাজ করতে হলে অবশ্যই নিজেকে নম্র ভদ্র হিসেবে পরিচয় দিতে হবে। কোনো ধরনের অসভ্য আচরণ, অশ্রাব্য আচরণ, এখানে কোনো ধরনের মানে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে আমার সহকর্মীরা মনক্ষুণ্ণ হয়। এরকম করলে আপনি সংগঠনে দায়িত্ব ধরে রাখতে পারবেন না। অনেকে মনে করেন যে আমি সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, এটা আজীবনের জন্য না। এখানে প্রতিযোগিতা দিয়ে টিকে থাকতে হবে। আপনি আগের বছর সংগঠনে এসেছেন, এসে আপনি ভালো কাজ করেছেন, আপনি দায়িত্ব পেয়েছেন। আপনাকে মনে রাখতে হবে আগামী বছরেও আপনি ভালো কাজ করতে হবে। আপনার থেকে যদি আপনার পরে এসে কেউ ভালো কাজ করে ফেলে তাহলে কিন্তু আপনি তার কাছে দায়িত্ব হারাবেন, এটা মনে রাখতে হবে। এজন্য এখানে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনে দায়িত্ব পালন করতে হলে অবশ্যই সবসময় কাজের উপর থাকতে হবে। 1 বছর কাজ করেছেন, এটা দিয়ে আজীবন আপনি খেয়ে যাবেন, আজীবন পদ দখল করে থাকবেন, এই ধরনের সংগঠন এটি নয়। এই ক্রাইটেরিয়াতে অনেকে কিন্তু তাদের পদ এবার হারিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে যারা পদ হারান আমরা দেখেছি অতীতের ন্যায় এবছরও তারা সবসময় আমাদের যারা নীতি নির্ধারণী ফোরাম আছি আমাদের উপর মিথ্যা তহমত দেন। কি 1 নম্বর তহমত হচ্ছে আমরা এখানে অর্থ আত্মসাৎ করি, টাকা মানে লুটপাট করি, এরকম কিছু। শানে সাহাবার কী টাকা আছে? কে টাকা দেয় শানে সাহাবাকে? কে টাকা দিচ্ছে? শানে সাহাবাতে লুটপাট করার কি আছে? এখানে অর্থ আত্মসাতের কি আছে? শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যে আয় করে সেটা হচ্ছে 1 নম্বরে ফরম বিক্রি করে। 320 টাকা দিয়ে আমরা ফরম বিক্রি করি, যে ফরম আগে ছিল 205 টাকা, এরপর 220 টাকা, এরপর এখন 320 টাকা। তো এখানে যে ফরমের টাকা আসে সেটা দিয়ে আমাদের অফিস খরচ, দায়িত্বশীলদের ভাড়া, নানা রকম মেহমান আপ্যায়ন সব কিছু মিলে এই টাকা চলে যায়। 320 টাকা করে আমরা কয় টাকা পাই মাসে? এ টাকা মাস শেষে আমরা 3-4 জন মেহমান বিদায় করতে গেলেও আমাদের টাকাটা শেষ হয়ে যায়। আর হচ্ছে দায়িত্বশীলদের এই আনত। এখানে দায়িত্বশীল কতজন আর তারা কত এই আনত দেয়? এই যে আনতগুলো দেয় সব কিছুর হিসাব নিকাশ আছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে আমরা অর্থ কালেকশন করেছি। প্রত্যেকটি অর্থ কালেকশনের হিসাব নিকাশ আমাদের কেন্দ্রে সংরক্ষিত আছে। এগুলো এনএসআই তারা কি করে? আমাদেরকে ভিজিট করে, তারা অডিট করে। হ্যাঁ, তারপরে নানা রকম সংস্থা আমাদেরকে অডিট করে। তো অডিট করলে তারা আমাদেরকে স্বচ্ছতা পেয়েছেন বলেই তো নিবন্ধন দিয়েছেন। এনএসআই সুপারিশ না করলে তো আমাদেরকে নিবন্ধন দিতেন না সরকার। আর এনএসআই তো আমাদের অর্থনৈতিক হিসাব নিকাশ করেই তো আমাদেরকে সুপারিশ করেছেন। রাষ্ট্রীয় একটা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আমাদেরকে যাচাই বাছাই না করেই কি সুপারিশ করে ফেলেছেন? যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন, পদ না পেয়ে মাতাল হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন, আপনারা পাগল হয়ে গেছেন, আপনাদেরকে বলতে চাই আমি শামীম মজুমদার ইচ্ছে করলে আপনাদের বিরুদ্ধে কঠোর শক্ত আইনি পদক্ষেপ নিতে পারি। যেখানে বড় বড় রাঘব বোয়ালদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি এবং সমর্থ হই এবং সক্ষম হই। বড় বড় সন্ত্রাসী মাস্তানরা যেখানে আমাদের কাছে আইনিভাবে আইনি মোকাবেলায় ধরাশায়ী হয়, সেখানে আপনার মতো একজন মসজিদের মুয়াজ্জিন বা মসজিদের পাঞ্জেগানা ইমাম আমাদের বিরুদ্ধে যে আপনি অপপ্রচার করেন, আপনি কি মনে করেন না আপনাকে আমরা কিছু করতে পারবো? আপনাকে যে আমরা আইনি গ্যাড়া কলে আটকাতে পারবো, আপনি কি এটা একটুবারও চিন্তা করেন না? তো আপনাকে আমি কেন ধরছি না, আপনাদেরকে কেন আমরা ধরি না, এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত হাতিব ইবনু আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার গোয়েন্দাগিরিতে ধরা পড়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে রসুল, লাআল্লাল্লাহ আল্লি আহলি বাদরিন ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। বদরে যারা অংশগ্রহণ করেছিল তাদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। অর্থাৎ হাতিব ইবনু আবি বালতা বদরের 313 জনের একজন সাহাবী ছিলেন, এজন্য তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন।
আমিও তো আপনাদেরকে এই উসুল মেনে ক্ষমা করে দিচ্ছি বারবার। এটা কি আপনারা দুর্বলতা মনে করছেন? কারণ আপনারা একদিন হলেও এই সংগঠনে শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন। ফলে আমাকে যতবারই আপনারা গালিগুলোজ করেন, আমার উপর মিথ্যা তহমত দেন, আমি আপনাদেরকে কি করছি? ক্ষমা করে দিচ্ছি, বারবার ক্ষমা করছি। এজন্য যে আমি আল্লাহর উসুল মেনে চলছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল মেনে চলছি। কারণ আমি যদি আল্লাহর রসুলের উসুল থেকে পদচ্যুত হয়ে যাই, আমি এই সংগঠন টিকিয়ে রাখতে পারবো না। সংগঠন বাংলাদেশে অনেক হয়েছে, কিন্তু সংগঠন টিকিয়ে রাখা যায়নি। অনেক সংগঠন টিকে থাকতে পারেনি নিজস্ব উসুলের উপর চলার কারণে। আমি আল্লাহর রসুলের উপর চলে আপনাদেরকে ক্ষমা করছি বিদায়, অতীতেও ক্ষমা করেছি অনেককে বিদায়, আমি কিন্তু এখনও টিকে আছি। আপনাদের যদি সৎ সাহস থাকে আপনারা বলেন, কমপ্লেন করেন আমার বিরুদ্ধে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কমপ্লেন করেন, আপনারা এনএসআইকে জানান যে ওনারা তো এরকম টাকা লুটপাট করে, এই সমস্যা ওনাদের বলেন। আপনারা বলেন না কেন? তা আপনারা অপপ্রচার করেন, মিডিয়াতে এসে করেন। তা আমরা যদি আপনাদেরকে ধরি, তো আপনারা একটাবার চিন্তা করেন, একবার যদি জেলে যান, তাহলে আপনাদের বিটে মাটি বিক্রি করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। আমরা তো আপনাদেরকে চিনি, কোন তরিকার কোন জগতের লোক আপনারা চিনি না? অবশ্যই তো চিনি। আপনাদের অর্থনৈতিক কী আছে আমরা জানি না। শুধু আপনাদের বালবাচ্চার দিকে তাকিয়ে আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি বারবার। এটাকে দুর্বলতা মনে করবেন না দয়া করে। আমি এই ভিডিওটি সকলের জন্য সাক্ষী হিসেবে রেখে দিচ্ছি। আমি আমার ফলোয়ার যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী দায়িত্বশীল যারা আছেন, সবার জন্য এই ভিডিওটি হচ্ছে একটি সাক্ষীমূলক ভিডিও। অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করছি, শাহনাজ সাহাবার বিরুদ্ধে, শাহনাজ সাহাবার দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একটি ওয়ার্নিং ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা সতর্ক করছি। এরপরও যদি সতর্ক না হন, তাহলে বাল বাচ্চার ক্ষতি করবেন, বিবি বাচ্চার ক্ষতি করবেন। 3 মাস 4 মাস 5 মাস 1 বছর জেল খাটলে তখন বুঝবেন যে আসলে দুনিয়াটা আসলে কী। নিজেকে এত কিছু মনে করবেন না। আমি অন্যায় করলে দেশে আইন আছে, আদালত আছে, তাদেরকে জানান, আপনি জানান আমার বিরুদ্ধে, আমাদের দায়িত্বশীলদের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে কেন আপনারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এটা সঠিক নয়। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দায়িত্ব থেকে না অপসারণ আমরা করেছি। আমরা তো আপনাদেরকে সংগঠন থেকে বাদ দিয়ে দিইনি। সংগঠন থেকে বাদ দিয়ে দিব তখন যখন আপনি সাংগঠনিক ডিসিপ্লিন ভঙ্গ করবেন, সংগঠনের বিরুদ্ধে আপনি স্বার্থবিরোধী কাজ করবেন। যারা করেছেন তাদেরকে বহিষ্কার করেছি। যারা দায়িত্ব থেকে দায়িত্বে আসেননি তারা কাজ করেন, আগামীতে আবার দায়িত্বে আসবেন, অসুবিধা কী? আপনাদের জন্য দায়িত্বের দরজা খোলা আছে। কিন্তু যারা বেয়াদবি করেছেন, সংগঠনের বিরুদ্ধে, সংগঠনের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি বা বহিষ্কার করেছি। আশা করছি এই ভিডিওটি পাওয়ার পর আমাদের সকল দায়িত্বশীল শুভাকাঙ্ক্ষী, আমাদের সকল সদস্যরা এই ভিডিওটির উপর আস্থা রাখবেন যে আমরা যদি কোনো অন্যায় করে থাকতাম, আমরা যদি কোনো ধরনের আত্মসাৎ বা কোনো ধরনের বাজে অসাংগঠনিক কাজ করতাম, তাহলে অবশ্যই এনএসআই আমাদেরকে ক্লিয়ারেন্স দিত না। এনএসআই আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে, আমরা গত কিছু মাস আগেই না আমরা পেয়েছি, ওই যে নিবন্ধন পেয়েছি। তাহলে কিভাবে পেলাম? এনএসআই কি তাহলে ভুল করেছে আমাদের প্রতি? মোটেও ভুল করেনি। এনএসআই জেনে শুনে বুঝে আমাদের সমস্ত কিছু অডিট করে, অবজারভেশন করে, ইনভেস্টিগেশন করে তারপর আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে। সুতরাং শাহনাজ সাহাবার জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে কেউ বইফোট সংগঠন মনে করবেন না, আমাদের সততাকে দুর্বলতা মনে করবেন না, আমাদের এটাকে কি বলে, আমাদের যেই আপনাদের প্রতি যে এহসান, সেই এহসানকে আপনারা দুর্বলতা মনে করবেন। আমরা আপনাদের প্রতি দরদ রেখে, আপনারা তো একদিন হলেও সময় দিয়েছেন এই সংগঠনে, কিছুদিন হলেও কাজ করেছেন, এখন আপনাকে আমি কিভাবে আইনের আওতায় তুলে দিব বলেন? আপনি একদিনও কাজ করছেন না এখানে। ওই হাতিব ইবনে আবি বালতার মতো আমি তো আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করে দেয়া কি আমার অপরাধ? আশা করি বুঝতে পেরেছেন সকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করেন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। যদি আপনারা আবার ভুল শুধরে সংগঠনে আসতে চান, আমি আবার সকলের জন্য দরজা খোলা রেখেছি। আপনারা আসবেন, কাজ করবেন। উম্মতের আলেমরা আজকে খুবই খারাপ অবস্থায় আছে, আলেমদের সেবা করতে হবে, এটাই আমাদের চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, আমিন।